হ্যালো বিউটিফুল পিপল, বিধান টক্সের পক্ষ থেকে আমি বিধান বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের এপিসোডে উপস্থিত আছেন আমাদের সকলের খুবই পছন্দের এবং আপনারা অনেকেই হয়তো বা চিনেন, যিনি অনেক সংগঠন করেছেন বা করছেন এবং যিনি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা পূর্বাচল লিও ক্লাবের। আমি আজকে পরিচয় করিয়ে দিব তার সাথে, এবং আজকের সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উনি, যার নাম হচ্ছে আলী আফসার সায়র। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিধান ভাইকে। আমি আলী আফসার সায়র। আমি ঢাকা পূর্বাচল লিও ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এবং বর্তমানেও করছি, আর কিছুদিন হয়তো মেয়াদ আছে। এবং ধন্যবাদ বিধান ভাইকে এত সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে এই ক্লাবের সাথে যুক্ত হয়েছি আমার এই সিনিয়র ভাইদের মাধ্যমে। আমি সাউথ ইস্টে পড়াশোনা করেছি। সাউথ ইস্টের ডিপার্টমেন্টের আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন, তো সেই হিসাবে ভাইয়ারাই আসলে ইন্সপায়ার করেছেন এই কাজগুলোতে ইনভলভ হওয়ার জন্য আমাদেরকে, এবং তাদের দেখানো পথ অনুসরণ করে আসলে আমরা এই কাজগুলোতে ইনভলভ হয়েছি। এবং আমি আসলে সংগঠন যদি বলি, সংগঠন আসলে 2016 সাল থেকে করি। ব্যক্তিগতভাবে আমি 2016 সালে যখন আমি আমার এলাকায় যে সংগঠন ছিল, সিম্প্যাথেটিক ফান্ড নামে একটা ফান্ড ছিল আমাদের, তো সেই ফান্ডে আমি প্রথম কাজ করি। সেখান থেকে আসলে আমার কাজ করার যাত্রা। তারপর ধাপে ধাপে অনেক সংগঠনে কাজ করেছি। তাদের মধ্যে আমার মনে হয় যে অন্যতম প্রিয় একটা সংগঠন হচ্ছে এই লায়ন্স ইন্টারন্যাশনাল। এবং লায়ন্স ইন্টারন্যাশনালের যত মেম্বার আছে প্লাস যারা এই সদস্যরা আছে সবাই ভীষণ আন্তরিক, এবং তাদের সাথে আমি যখনই আসলে মিট করি তখনই আসলে আমার কাছে মনে হয় যে না, আমি আসলে কোথাও একটা আইডিয়া নিয়ে ডিসকাস করতেছি যে না, কি করা যায়, সামনে কিভাবে আগানো যায়, কিভাবে নেতৃত্বের দিনগুলা, কিভাবে নেতৃত্বের লিডারশিপগুলো আগানো যায়। এবং আমি সত্যি কথা বলতে গেলে ওরকম লিডারশিপের স্কিলগুলো হয়তো এই ক্লাব থেকে কিছুটা পেয়েছি, আর আমার সংগঠনেও ছিল কিছুটা, তবে ক্লাব থেকে একটু বেশি শিখেছি বিষয়টা। তো বিধান ভাইয়ের এই পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি জি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনার যে সংগঠনের অভিজ্ঞতা, তো এই বিষয়টা যেন আপনি ছড়িয়ে দিতে পারেন, এবং আপনি যে শুধু তো একটা না, আপনি যে সভাপতির দায়িত্ব পালন করছেন বা সফল সভাপতি, বিষয়টা এটা না। আপনি এর বাইরে গিয়ে ওই যে পথ শিশুদের নিয়ে কাজ করছেন, আপনি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছেন এবং ব্লাড নিয়ে কাজ করছেন, অনেক কিছু নিয়ে কাজ করছেন। আমি আপনাকে সেই অনেক আগে থেকে দেখছি। আমি আপনার বলতে পারেন একজন ফলোয়ারও, ফেসবুক ফলোয়ার বলেন বা বিভিন্ন আপনি যে কার্যক্রমগুলো করে থাকেন এগুলো আমি দেখে থাকি সবসময়। সেই জায়গা থেকে আজকে আপনাকে আমন্ত্রণ জানানো। তো আপনি যে শুধুমাত্র একটা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন করছেন বলতে অলরেডি আপনি সাকসেসফুল প্রেসিডেন্ট। আমরা দেখতে পাচ্ছি আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন এবং হচ্ছে মানুষের ব্লাড থেকে শুরু করে পথ শিশুদের নিয়ে, বৃদ্ধাশ্রম নিয়ে অনেক কাজ করেছেন। তো আমরা আজকে আপনার কাছ থেকে কয়েকটা বিষয় জানবো। তো আমরা এক এক করে আমরা জানি। তো শুরুতেই যেটা আমরা জানতে চাচ্ছি, আপনি যে আপনি টিচার, আপনার কোচিং আছে, আপনি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন, এতগুলো দায়িত্বর মাঝখানেও আপনি কেন হচ্ছে যে এই যে সেবা সমাজসেবামূলক কাজগুলো করে থাকেন? ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে গেলে এই কাজগুলোর প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করে। সত্যি কথা বলতে গেলে যদিও আমার প্রফেশনাল জায়গাগুলো অন্যদিকে, তো আমি ছোটবেলা থেকেই একটু যদি বলি, একটু মানে আমার যেটা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। হয়তো সেই ইচ্ছাটা হয়তো আমার চারপাশের মানুষের অনেক ক্ষেত্রে পছন্দ হইতো, অনেক ক্ষেত্রে হইতো না। আমার মনে আছে আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, তখন আমার মনে হতো যে মানে আমি একটু অন্যরা যে রাস্তায় গতানুগতিক ধারায় সবাই আসলে যে রাস্তায় হাঁটে, আমার কাছে মনে হতো যে না, আমি একটু ভিন্ন রাস্তায় হাঁটবো। তো সেই ধারণা থেকে আসলে আমি যেটা চাই, আসলে আমাদের সমাজে মানুষ হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, যে দায়বদ্ধতাগুলো আমরা আসলে কোনোভাবেই এড়াতে পারি না। আর আমার সবচেয়ে ভালো লাগে, কারণ আমি এই সব কিছুর বাইরেও যখন একটা সেবামূলক কাজে, যখন কোনো একটা কাজে অংশগ্রহণ করতে পারি বা কোনো একটা কাজ যখন থাকতে পারি, তখন সেটা আমার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন দেয়। আমার মনে হয় এই সেলফ স্যাটিসফ্যাকশনটা আমাকে একটা ট্রিগার হিসেবে কাজ করে যে না, আমি কিছু তো করতে পারছি। কারণ আমরা আসলে এই পৃথিবীতে কেউ একটা লম্বা সময়ের জন্য থাকবো, বিষয়টা কিন্তু তা না। তো আমি আসলে আজকে যেই জায়গায় আছি, আজকে আমি সায়র, আমি যেই সালে যে অবস্থায় আছি, আজ থেকে হয়তো 50 বছর পরে বা 100 বছর পরে আমার কোনো নাম নিশানও থাকবে না।
কিন্তু আমি যেটা রবীন্দ্রনাথ প্লাস আমি আসলে অনেক বই টই পড়ে যেটা দেখলাম, আসলে এই সমাজে যদি আমি টুকটাক কিছু ভালো কাজ করে যেতে পারি, এই যে ভালো কাজের মাধ্যমে হয়তো মানুষ যদি মনে করে যে যদিও করবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, বাট তা আমি মনে করি আমি যদি দুনিয়াতে দুটো ভালো কাজ করে যাই, সে ভালো কাজে উচিত হয়তো আমাকে পরবর্তী মানুষ স্মরণ করলেও করতে পারে। হয়তো এক জেনারেশন স্মরণ করলো না, পরবর্তী জেনারেশনের মানুষ যখন আসলো তখন কিন্তু আমার কথাটা মনে করলেও করতে পারে যে না, আমাদের এমন একজন ভাই ছিলেন যিনি আসলে এরকম মানুষের জন্য কাজ করতেন, সেবার জন্য কাজ করতেন। তো সেই ধারণা থেকে আসলে আমি চেষ্টা করি সব কাজের বাইরেও যখন আসলে সুযোগ পাই এই সেবামূলক কোনো কাজে অংশগ্রহণ করার, সেবামূলক কোনো কাজ করার, সেটা অবশ্যই করার। আর বাচ্চাদের প্রতি আমার একটা সিম্পেথি কাজ করে, ছোটবেলা থেকে আমি আসলে পড়াইতে ভালোবাসি, শেখাইতে ভালোবাসি। তো সেই হিসেবে পথ শিশুদের সাথে আসলে আমার সখ্যতাটা অনেক বেশি। আমি জুম বাংলাদেশে কাজ করেছি, পথের স্কুলে কাজ করেছি, মজার স্কুল সহ অন্যান্য স্কুলগুলোতেও প্রতিনিয়ত গেছি, এবং আমি অনেক রুট লেভেলে কাজ করেছি বাচ্চাদের নিয়ে, এবং বাচ্চাদের রুট লেভেল থেকে শুরু করে ওদের পার স্টেজে আসলে ওদের ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করেছি। হয়তো আমার সাথে সহকর্মী যারা আছে, যারা সে সময় আমাদের সাথে অনেকে কাজ করতো, এখন হয়তো নাই, ব্যস্ততার কারণে অনেকে সময় দিতে পারে না, বাট আমি বাচ্চাদের সাথে প্রায় দীর্ঘ সময় ধরে কাজ করছি, এখনো কাজ করছি, চেষ্টা করছি যে পথ শিশুদের আসলে জীবন মান উন্নয়ন করার জন্য আমি কতটুকু অবদান রাখতে পারি, কতটুকু আমার কন্ট্রিবিউশনটা রাখতে পারি। এবং পথ শিশুদের নিয়ে কাজ করতে যেয়ে আমার ঢাকা শহরে যেটা মনে হয়েছে, এই ঢাকা শহরে যে সকল পথ শিশুরা আছে, এদের যদি আমরা একটু সুযোগ দেই, এদের যদি আমরা একটু সহযোগিতা করি, এদের যদি আমরা একটু সাপোর্ট করি, তারা আসলে সমাজের জন্য বা দেশের জন্য বোঝা না হয়ে একসময় সম্পদে পরিণত হতে পারে। আমি এরকম অনেক বাচ্চাদের তথ্য জানি বা ইনফরমেশন জানি, যারা একসময় রাস্তায় ছিল, রাস্তায় খুব একদম খোলা আকাশের নিচে ছিল, হয়তো মানে একদম অবস্থা খারাপ, আপনি জরাজীর্ণ অবস্থা, যেখানে মানুষ মনে করে যে হ্যাঁ হয়তো সে এইভাবে বখাটে টখাটে হয়ে যাবে। সেখান থেকে আমি দেখেছি যে অনেক ভালো জায়গায় যেতে। ঠিক আছে, আমি একটা নাম বলি, ইসমাইল নামে একটা ছেলে ছিল সদরঘাটে, আমাদের জুম বাংলাদেশেরই সে স্টুডেন্ট ছিল। সে একদম সদরঘাটে টার্মিনালে থাকতো, ভিক্ষা টিক্ষা করতো আশেপাশে মানুষদের কাছ থেকে, ঠিক আছে, কিংবা টুকটাক কোনো কাজ করতো। সেই ছেলেটাকে আমি যখন দেখছি কয়দিন আগে যে সে একটা মাদ্রাসা থেকে সে হচ্ছে কোরআনের হাফেজ হয়েছে, তখন আসলে আমার কাছে বড় স্যাটিসফ্যাকশন একটা জায়গায় কাজ করছে যে না আসলে সমাজে এই বাচ্চারা অত কিছু করতে পারবে, ওদের মধ্যেও তো একটা ট্যালেন্ট আছে, ওদের মধ্যে একটা মানে ইচ্ছা শক্তি আছে। তো আমরা কেন এদেরকে সমাজের মানে পিছিয়ে, সমাজের কেন এদেরকে আমরা একটু বঞ্চিত রেখে আমরা আসলে এগিয়ে যেতে চেষ্টা করব? আমরাও চেষ্টা করি, তাদেরকে একটু সহযোগিতা করি। খুব বেশি সহযোগিতা করা লাগে বিষয়টা এমন না, তাদেরকে যদি একটু নার্সিং করা যায়, তাদেরকে যদি একটু মোটিভেট করা যায়, তারা আসলে সমাজের জন্য বোঝা না হয়ে একসময় সম্পদে পরিণত হবে। আমরাও সেটা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আসলে আমরা জুম বাংলাদেশ, আমি এখন যে সংগঠনের সাথে আছি, জুম বাংলাদেশ, আমরা সবসময় চেষ্টা করি যে পথ শিশুদের আসলে জীবন মান উন্নয়ন করার জন্য, এবং তাদের জন্য আমরা আসলে একটা দীর্ঘমেয়াদী কাজ করতে চাই। নট অনলি পার্টিকুলার একটা দিন বা দুইটা দিন আমি পড়ালাম, তাদের খাবার টাবার দিলাম, তারপরে আর তাদের সাথে যোগাযোগ রাখলাম না, এভাবে আসলে আমরা চাই না। আমরা চাই সাস্টেনেবল কোনো কিছু করতে, এসডিজির যে গোলগুলো আছে সেই গোলগুলো ফিল আপ করে আমরা আসলে আগাতে চাই। আমরা আসলে চাই সাস্টেনেবল কোনো একটা ডেভেলপমেন্ট হোক, একটা সমাজে সাস্টেনেবল কোনো কিছু হোক, যাতে আসলে মানুষের দীর্ঘমেয়াদী পরিবর্তন হয়। হয়তো আমি প্রাথমিকভাবে ওকে 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, 300 টাকা দিলে ওর প্রাথমিকভাবে হয়তো একটা তার ক্ষুধা নিবারণ হলো বা প্রাথমিকভাবে একটা পূরণ হলো, বাট আমরা আসলে তার থেকে একটু ডিফারেন্ট কিছু চাই। আমরা চাই যে না, ও আসলে একটা দীর্ঘমেয়াদীভাবে পরিবর্তন হোক, ও ওর ফুল ক্যারিয়ারটা যাতে ওরা রাস্তায় থাকতে না হয়, ওর যাতে একটা নির্দিষ্ট জায়গা হয়, কিছু একটা করার সুযোগ থাকে, সেই চেষ্টা থেকে আসলে করি। ভালো লাগে সেই জন্য আসলে করা, সবকিছুর বাইরেও এগুলোই চেষ্টা করি যাতে আসলে সমাজের জন্য কিছু করে দিতে পারি। আসলে সেটাই বললাম যে আমি আসলে চাই যে সমাজের জন্য আমি যদি টুকটাক কিছু কন্ট্রিবিউশন করতে পারি, আমার মতো এরকম হাজারো মানুষ যদি সবাই যদি এগিয়ে আসে, কিছু কিছু মানুষ সবাই যদি এগিয়ে আসে, তাহলে সমাজে আসলে আমার মনে হয় না কোনো অভাব বা আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো অনেকাংশে সমাধান হবে। কিন্তু সবার এগিয়ে আসাটা জরুরি অনেক ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ। আসলে আমি খুবই মনোযোগ দিয়ে শুনতেছিলাম আপনার টোটাল গল্পটা। তো আপনারাও শুনতে পাচ্ছেন যে মানে বলতে চাচ্ছি এটাই যে সেবার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে হয়তো এভাবে বেঁচে থাকবে 60 বছর 70 বছর বা একটা লিমিটেড টাইম, কিন্তু কর্মের মাধ্যমে এবং সেবার মাধ্যমে বেঁচে থাকতে চায় সারা জীবন। তো আমি আপনার কাছ থেকে আরো আরো অল্প কিছু জানবো। তো যেটা হচ্ছে আপনার এই যে আপনার সংগঠন আপনি করে থাকেন,
বা পরবর্তীতে আপনার তো অনেক অভিজ্ঞতা নেতৃত্বের, যেমন প্রেসিডেন্টশিপ করেছেন এবং বিভিন্ন বড় বড় সংগঠন করেছেন এবং সাকসেসফুল প্রোগ্রামও করেছেন। পরবর্তীতে এই ধরনের যারা আপনার জুনিয়র বা ছোট বা যারা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। উম, আহ, উম, আসলে যদি বলি যে আসলে সবারই এগিয়ে আসা উচিত। আমি নিজে এখন শিক্ষকতা করি, এখন বর্তমানে শিক্ষকতা প্রফেশনে আছি। আমি সহজপাঠী স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। প্লাস আমার নিজের একটা ব্যক্তিগতভাবে একটা কোচিং সেন্টার আছে, যেখানে আসলে আমি ব্যাচ ভিত্তিক প্রোগ্রামগুলো রান করি আর কি। তো সেখানে যেও আমি আসলে যেটা দেখি শিক্ষার্থীদের সাথে কাজ করতে, যে শিক্ষার্থীদেরকে আমি একটা জিনিসই বারবার মোটিভেট করার চেষ্টা করি, আমার যে স্টুডেন্টগুলো আছে, যে সেবামূলক কাজে যেন তারা অংশগ্রহণ করে। সেবামূলক কাজে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে তাদের একটা ভালো দিক তৈরি হবে, যেটা হলো আমার মনে হয় যে সংগঠনের সাথে যুক্ত থাকলে যেটা হয় সাংগঠনিক মনোভাব তৈরি হবে। সাংগঠনিক মনোভাবটা অনেক ক্ষেত্রেই দরকার, কারণ আপনি যেই শিক্ষার্থীরা আসলে হয়তো ইন্টারমিডিয়েটে পড়তেছে বা হচ্ছে হয়তো স্কুল লাইফ শেষ করে ইন্টারমিডিয়েট শেষে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছে, এই সময় থেকে যদি সাংগঠনিক মনোভাবটা তৈরি করে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় সেটা তার ভবিষ্যৎ ক্যারিয়ারে অনেক ভালো একটা জিনিস ডেভেলপ করবে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে মনে হয় আমার লাইফের ক্যারিয়ারে সাংগঠনিকভাবে আমাকে অনেক হেল্প করেছে আমার নেটওয়ার্কিং তৈরি করতে। আমি মনে হয় যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি এক বড় ভাই থেকে শুনেছিলাম নেটওয়ার্ক কিভাবে বিল্ড আপ করতে হয়। তো আমি যখন বিওএ, মানে তখন বিওএলসি, বাংলাদেশ ইউথ লিডারশিপ ট্রেনিং সেন্টার, সেখানে একটা কোর্সে দেখেছিলাম যে আসলে কিভাবে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আপনাকে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হলে, আপনি যদি আজকে 10 জন মানুষের সাথে কমিউনিকেট করতে চান, 10 জন মানুষের সাথে কাজ করতে চান, 10 জন মানুষের সাথে কথা বলতে চান, আপনার কোনো একটা আইডিয়া আছে সেটা শেয়ার করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আপনি সংগঠনের সাথে যুক্ত থাকলে আপনি 10 জন সিনিয়র মানুষের সাথে জিনিসটা ডিসকাস করতে পারবেন, 10 জন মানুষের সাথে আইডিয়াগুলো ডিসকাস করতে পারবেন। সে থেকে আপনারও একটা মানে লিডারশিপ মানে সুযোগ তৈরি হবে। এবং নেটওয়ার্কিংটা অনেক বড় একটা কেন প্রয়োজন, কারণ আপনি দেখতে পারবেন যে আপনার ক্যারিয়ারে যত সামনের দিকে যাবেন, তত দেখবেন যে আপনার যত ভালো নেটওয়ার্কিং আছে, আপনি তত ভালো একটা সেক্টরে যেতে পারছেন। আমার ক্ষেত্রে মনে হয় আমার এই সাংগঠনিক ক্যারিয়ারটা আমার এই নেটওয়ার্ক তৈরিতে অনেক ভালো একটা জিনিস হেল্প করছে। আমি আমার ক্যারিয়ারে হয়তো এমন অনেক জায়গায় গেছি যেসব জায়গায় হয়তো আমি ব্যক্তি সারা যেতে পারতাম না কখনো, বাট আমি আমার সংগঠনের থ্রু থেকে অনেক বড় বড় জায়গায় যেতে পারছি, যেটা আসলে হয়তো আমি কখনো ইমাজিনও করতে পারতাম না। এমন মানুষদের সাথে দেখা করেছি যাদের সাথে হয়তো আমি ব্যক্তিগতভাবে কখনো দেখা করার সুযোগ পেতাম না, কিন্তু আমি আমার সাংগঠনিক ক্যারিয়ারের কারণে বা সংগঠন করার কারণে তাদের সাথে আমি দেখা করার সুযোগ পেয়েছি। এবং এই সুযোগটা আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজে লাগিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সবসময় কাজে লাগানোর সুযোগ থাকে না। তবে আমি আমার সাংগঠনিক ক্যারিয়ারে যেসব নেটওয়ার্কগুলো বিল্ড আপ করেছি, সেটা আসলেই আমার ভবিষ্যতে অনেক ক্ষেত্রে হেল্প করেছে, আমাকে পরবর্তীতে এখনো হেল্প করে যাচ্ছে। নিয়মিত যে কোনো একটা সমস্যা পড়লে আমি আমার যারা সিনিয়র আছেন বা যাদের সাথে আমি কাজ করেছি, তাদের যে কোনো একটা আমি হয়তো একটা ফোন দিলে বা যে কোনো একটা বিপদ আপদে পড়লে আমি তাদের কাছ থেকে যে কোনো একটা হেল্প নিতে পারছি। তো এটা তৈরি হয়েছে আমি আসলে সংগঠন করেছিলাম বলেই, এবং এই নেটওয়ার্কগুলো বিল্ড আপ করেছিলাম বলেই। সো ইয়াং জেনারেশন যারা আছে, যারা আসলে সামনের দিনগুলোতে এই লিডারশিপে আসতে চায়, তাদের আমার মনে হয় সংগঠনের সাথে যুক্ত থাকা উচিত। কারণ সংগঠনেই এমন একটা জায়গা যেখানে আসলে আপনাকে নেটওয়ার্ক তৈরি করার অনেক সুযোগ দিবে। নেটওয়ার্কিং অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে, এবং যাদের সাথে আপনি হয়তো সামনাসামনি হয়তো ব্যক্তিগতভাবে কখনো যাওয়ার সুযোগ পাবেন না, কিন্তু সংগঠনের থ্রু থেকে হয়তো সুযোগ হইলেও হতে পারে। সেই জন্য আমার মনে হয় যারা ইয়ত আছে তাদের সংগঠন করা উচিত, সংগঠনের সাথে কাজ করা উচিত। সংগঠনের যে কোনো সংগঠন হতে পারে, তবে অবশ্যই সেক্ষেত্রে কিছু ভালো ভালো সংগঠনের সাথে যুক্ত থাকলে যেটা হবে, যে সংগঠনে আসলে কিছু বড় বড় মানুষ আছে। আমার কাছে যেটা মূল ফোকাসে ছিল, আমি যদি লায়ন্স ক্লাবের কথাও বলি, আমি লায়ন্স ক্লাবেও আমার আসার মূল মোটোটাই ছিল আমি এখানে আসলে অনেক টাইপের মানুষদের পাবো, যারা সিনিয়র আছেন, যারা স্যাররা আছেন, যাদের সাথে আমি আসলে আমার আইডিয়া নেটওয়ার্ক এগুলো আমি ডিসকাস করতে পারবো। আমার মনে হয় যে তরুণদের আসা উচিত সংগঠনে, যার ফলে আসলে তারা তাদের এই লিডারশিপ নেটওয়ার্কিংটা বিল্ড আপ করতে পারবে। সে অনেক ধন্যবাদ। তো আপনি আসলে বলতে চাচ্ছেন, এবং আমরা যেটা বুঝেছি যে, বা সবাই হয়তো বা বুঝতে পারবে, যে এজ এ নেটওয়ার্কিং থেকে শুরু করে আসলে অনেক ফ্যাসিলিটিস, কানেকশন, হেল্প, সব ধরনের বিষয়গুলোই আসলে আপনি পেয়েছেন। এবং তরুণদের উদ্দেশ্যে বলতে যাচ্ছেন যারা ইয়ত আছে, যে তারা করলে এই বিষয়গুলোতেও তারা তাদের কেরিয়ারে ভবিষ্যতে ভালো করতে পারবে। তো শেষ একটি প্রশ্ন, এবং এটুকু জেনে আমরা আজকের মতো আমরা এই বিষয় থেকে বিদায় নেব। তো শেষ যেটা জানতে চাচ্ছি যে, আপনি তো অনেক ধরনের অনেক বিষয় নিয়ে কাজ করেছেন, যে পথ শিশু, তারপর হচ্ছে বৃদ্ধাশ্রম,
তারপর হচ্ছে আরো বিভিন্ন যেমন পরিবেশ বিষয়ক গাছ লাগানো থেকে শুরু করে আরো অনেক বিষয়। তো আপনি যত সামাজিক কাজকর্ম যত কিছু করেছেন, এর মাঝখানে কোন বিষয়টা আপনার খুব হার্টে লেগেছে বা খুব ভালো লেগেছে, বা আপনি এখনো মনে হয় যে হায় রে, বা এরকম এই ধরনের এরকম কোনো মেমোরিজ কি আপনার আছে, বা থাকলে একটু শেয়ার করেন। অবশ্যই আছে। তো ওরকম একটা মেমোরিজ আপনার এই মুহূর্তে কি মনে পড়ছে, যেটা পড়ছে একটু শেয়ার করবেন। অনেক মেমোরিজ আছে আসলে। যদি বলতে চাই আসলে আমার এই ধরনের মেমোরিজ গুলো দিয়ে ভরা সবকিছু। আসলে মেমোরিজ, অনেক মেমোরিজ আছে। যেহেতু বাচ্চাদের নিয়ে বেশি কাজ করেছি, বাচ্চাদের সাথে কাজ করেছি, তো বাচ্চাদের নিয়ে একটা মেমোরিজ বলি, যেটা হয়তো অনেকে যারা আছেন তারা শুনলে হয়তো ভালো লাগবে। আমরা 2020 কি 21-এর দিকে করোনার ভিতরে পথের স্কুলে যখন কাজ করছিলাম, তখন আমরা আমাদের শনি একটায় আমরা আসলে একটা ব্রাঞ্চ খুলেছিলাম। শনি একটা আশেপাশে যারা পথ শিশুরা আছে এদেরকে আমরা পাঠদান করাবো। সো যদিও পথের স্কুল থেকে খোলা, তারপর আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমি এই এলাকায় বড় হয়েছি, শনি একটা এলাকায় আমি বড় হয়েছি, এর চারপাশে আমি, সেজন্য আমার একটা ইচ্ছা ছিল যে আসলে একটা সাস্টেনেবল কোনো কিছু করা যায় কিনা। তো সেখানে আমরা পথ শিশুদের নিয়ে পড়াতাম প্রতিদিন বিকালবেলা। বিকালে 4টা থেকে 5টা পর্যন্ত আমাদের একটা টাইম ছিল। সেই টাইমে আসলে সেখানে ক্লাস হতো। সেই ক্লাসে অনেক বাচ্চারা আসতো, টুকটাক ছোট ছোট বাচ্চারা আসতো, যারা আসলে মানে পড়াশোনা করতে আসতো। যে হ্যাঁ, হয়তো অন্য কোনো জায়গায় পড়াশোনা করতে সুযোগ পায় না, আমাদের এখানে পড়াশোনা করার জন্য আসতো। তেমনি দুইটা মেয়ে ছিল, মিম আর শারমিন, যাদের কথা আসলে আমি এর আগেও অনেকবার হয়তো ফেসবুকে আমার সাথে যারা অ্যাড আছেন তারা হয়তো জানেন। সেই মিম আর শারমিনের বিষয়টা আজকে একটু বলি, ওদের সাকসেস স্টোরিটা একটু আমার মনে হয় শুনলে ভালো লাগবে সবারই। সেই মিম আর শারমিন খুবই স্লাম দুজন চাইল্ড, ওরা দুইটা মেয়ে। ওরা যদিও আপন কোনো পরিচয় নাই, রক্তের সম্পর্ক নাই তাদের মধ্যে, বাট তারা দুজনই রাস্তায়, মানে পথ শিশু বলতে যাদেরকে বুঝেন, এবং তারা খুবই জরাজীর্ণ অবস্থায় রাস্তায় থাকতো এবং রাস্তায় নর্মালি ভিক্ষা করতো। ওরা নর্মালি রাস্তার আশেপাশে মানুষের কাছ থেকে চেয়ে যা খাবার টাবার পাইতো সেগুলো খাইতো, এবং এই টাকা দিয়ে ওদের সংসার চলতো আর কি। মিম আর শারমিন দুজনেরই বাবা নাই, ওদের দুজনেরই বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আসলে মিম মেয়েটা, ওর মাও খুব অসুস্থ, আমার মাও চলাফেরা করতে পারে না, সংসার চালাতে পারে না, যে কারণে দেখা যায় ওর মাও রাস্তায় ভিক্ষা করতো এবং সাথে তার মেয়েও ছিল। তো আমি ওকে নিয়ে যখন প্রথম কাজ করি, তখন ওর বয়স ছিল 8 থেকে 10 বছর, 8 বছর রানিং। তখন ওর থেকে আমি জানার চেষ্টা করলাম যে ও আসলে কিছু চায় কিনা জীবনে, নাকি এইভাবেই থাকতে চায়। ওর মধ্যে না আমি একটা ভালো জিনিস দেখেছিলাম, যে ও চায় যে পড়াশোনা করতে, যে ভাই আমি পড়াশোনা করতে চাই, আমার মধ্যে পড়াশোনা করার যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি ভালো করে পড়াশোনা করতে চাই। আমি এইভাবে না একদিন জাস্ট আজকে ক্লাসে আসলাম, কিছু খাবার পাইলাম, একটু হালকা হালকা পড়াশোনা, মানে ও একাডেমিক ভাবে পড়াশোনা করার ওর অনেক ইচ্ছা। যাক, তারপরে ওর মার সাথে কথা বললাম যে আপনার মেয়ে তো এরকম পড়াশোনা করতে চায়, এখন আপনি কি চান, আপনি কি আপনার মেয়ের পড়াশোনা করাইতে চান নাকি এরকম বিক্রি করাইতে চান? তো ওর মা বললো যে না বাবা, কেন চাবো না, আমি তো আমার মেয়ের চাই যে আমার মেয়ে ভালো জায়গায় যাক, আমার মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করুক, আমার মেয়ে অনেক উপরে উঠুক। ঠিক আছে, যখন তার মার কাছে সম্মতি পাইলাম, তখন আসলে আমি চিন্তা করলাম যে না, তাইলে এই দুটো মেয়ের আমি একটা স্কুলে ভর্তি করবো। মিম ছিল, পরে মিমকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটা মেয়ে নিলাম, শারমিন। ওরা দুজনই পরে একসাথে আমরা ভর্তি করেছিলাম। এই মিমা শারমিনকে আমরা তখন 2021 সালের শেষে 22-এর দিকে আমরা হচ্ছে একটা মাদ্রাসায় ভর্তি করি, আল মিসবা মহিলা মাদ্রাসা। এবং আমার মনে হয় যে ওরা ওরা যে অবস্থা থেকে আসলে মাদ্রাসায় গেছে, সেখান থেকে আসলে আমরা খুবই টেনশনে ছিলাম যে ওরা আসলে সেখানে টিকে থাকতে পারবে কিনা। একটা মেয়ে রাস্তায় থাকতো, সেখান থেকে আসলে একটা বদ্ধ পরিবেশ, যে পরিবেশে আসলে ওর ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, ওর লক্ষ্য। যদিও মাদ্রাসায় দেওয়ার ইচ্ছাটা আসলে আমাদের ছিল, বিষয়টা এমন না, মাদ্রাসায় দেওয়ার ইচ্ছাটা ওর নিজেরও ছিল। ও নিজেও চেয়েছিল স্যার ভাই আমি মাদ্রাসায় পড়বো, এবং ওর মাও চেয়েছিল যে না, আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো। সেক্ষেত্রে আমি এই 2021 আমি 2জন ডোনারের ব্যবস্থা করেছিলাম। আমি 2জন ডোনার এখনো আছে, ওরা দুজন, আপনারা জানলে খুব খুশি হবেন। এই দুজনের মধ্যে দুজনই মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে আছে। মিম এখন প্রায় 20 পারা কোরআনের হাফেজ, ও এখন হাফেজই পড়তেছে কোরআন শরীফ। আর শারমিন এখন নাজরা বিভাগে খুব ভালো করতেছে, চমৎকার ফলাফল করতেছে। ও হচ্ছে প্রত্যেকবার মাদ্রাসায় প্রথম হচ্ছে, এবং ওর হুজুর আমাকে যখনই ফোন দেন বলেন যে না, ওরা তো খুব ভালো রেজাল্ট করতেছে প্রতিনিয়ত। আমিও মাঝে মাঝে যাই খোঁজ খবর নেই। বাট আমার কাছে মনে হয় ওই যে ওই পথ শিশু ছিল, রাস্তায় ছিল, রাস্তায় হয়তো ঘুমাইতো, রাস্তায় থাকতো, সেখান থেকে আসলে উঠায় নিয়ে আসা, একটা ভালো পরিবেশে রেখে ওদেরকে বড় করা, এটা আমার মনে হয় যে অন্যরকম একটা আনন্দ ছিল আমার
জন্য ব্যক্তিগতভাবে আমি আসলে ওরা যখন পুরোপুরি হাফেজ হবে বা পুরোপুরি যখন আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের যে ডোনার আছে তিনি সহ তিনিও চান যে তাদেরকে আসলে যাতে একটা ভালো জায়গা পর্যন্ত নিয়ে যেন একটা ভালো অবস্থানে নিয়ে যেন আমরা শেষ করতে পারি যাত্রাটা, যাতে আমরা বলতে পারি যে না আমরা এনে 100 জন বাচ্চা ছিল, 100 জন বাচ্চার জন্য সবকিছু করতে পারিনি, বাট 2 জন বাচ্চার জীবন আমরা পুরোপুরি পরিবর্তন করতে পেরেছি। ওরা একদম স্লাম চাই ছিল, সেখান থেকে আমরা উঠাই নিয়ে আসছি, উঠাই নিয়ে এসে মাদ্রাসায় রাখছি, পড়াইছি এবং একটা পর্যায়ে তাদেরকে আমরা তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারছি। সো এটা আমাদের একটা সাকসেস স্টোরি ছিল। আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে অনেক কাজ করেছি, অনেক বাচ্চাদের নিয়ে কাজ করেছি, অনেক বাচ্চাদের হয়তো তেমন খুব একটা কাছেও যাওয়ার সুযোগ পাইনি, তবে মিম শারমিন আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেক ভালো একটা অবস্থানে আছে এবং সেক্ষেত্রে যে ডোনার ছিল এবং স্টিল নাও প্রতি মাসে কিন্তু ওদের পিছনে প্রায় আমার মনে হয় মাসিক বিল আসে প্রতি মাসে প্রায় 12 থেকে 13 হাজার টাকা করে খরচ হয় ওদের পিছনে। স্টিল নাও এই খরচগুলো কিন্তু আমরা বহন করে যাচ্ছি, ঠিক আছে। আমাদের ডোনার আছে, তারা বহন করছে, কিছু কিছু ক্ষেত্রে আমরাও কিছু কিছু হেল্প করছি সার্বিক দিক দিয়ে, যাতে আসলে এই দুইটা আমি আসলে ক্যারিয়ারে মানে সাকসেসফুল হতে পারি। আমার লক্ষ্য আসলে এরকমই, যদি আমরা ছোট ছোট, আমি আজকে 2টা বাচ্চাদের ভালো একটা অবস্থায় নিয়ে যাচ্ছি, আরেকটা মানুষ যে যার হয়তো সামর্থ্য আরো ভালো আছে, সে যদি আর 4টা বাচ্চাদের দায়িত্ব নেয় যে না আমি 4টা বাচ্চাদের মানুষের মতো মানুষ করাবো, ওকে ভালো জায়গায় নিয়ে যাব, ওরা কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবে। সো আমার মনে হয় যে আমার ক্যারিয়ারে সাকসেস বা এখন এই বাচ্চাদের দুইটা বাচ্চার কথা মনে হচ্ছে, কারণ ওরা খুব ভালো ছিল, আমার সাথে অনেক ছবি আছে ওদের, আমি হয়তো বিধান ভাইকে দিব, হয়তো যদি পারেন ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারবেন। তো এই 2টা বাচ্চা আমরা মাদ্রাসায় পড়িয়েছি, ওরা এখনো পড়ছে রানিং। ওরা মাদ্রাসায় খুব একজন মনে কোরআনে হাফেজ প্রায় 20 পারা, আরেকজন হচ্ছে মাদ্রাসার নাজরা বিভাগে পড়ছে 7ম শ্রেণীতে, এবং হচ্ছে তারা খুব ভালো ফলাফল করছে দুইজনই। সো তাদের এখন জীবনযাত্রা, আর যদি আমি 3 বছর বা 2 বছর আগের জীবনযাত্রার কথা বলি, পুরো ডিফারেন্স, এবং চিনাই যাবে না যে এই 3 বছর আগে এই মেয়েটা রাস্তায় একদম ভিক্ষা করতো বা রাস্তায় মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাইতো, রাস্তায় মানুষের কাছ থেকে খেতো। ওকে আমি এখনো জিজ্ঞেস করি তোমার কি ওগুলো মনে আছে, তুমি যে করতা? পরে এখন বলে যে ভাই আমি তো এই সময় ভুল করতাম, আমি তো জানতাম না, আপনারা আমাকে সেই সুযোগটা দিচ্ছেন বলে আমরা এখন পড়াশোনা করতেছি। সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন তাদের জন্য, তারা যেন পুরোপুরি আসলে এই জার্নিটা শেষ করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসলে তাদেরকে সাপোর্ট করতে পারি যতটুকু সম্ভব আছে, এবং যারা আর্থিক সহায়তা দেয় তাদের জন্য দোয়া করবেন। তারাও সবসময় এতটা ডেডিকেটেড ভাবে দিয়ে গেছে এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করছে যে না এদেরকে আমরা আসলে শেষ পর্যন্ত ধরে রাখবো মাদ্রাসায় ভালো একটা কিছু আউটপুট নিয়ে আসার জন্য। যদি তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি তাহলে হয়তো জীবনের জার্নিতে আমরা বলতে পারবো যে না আমরা আসলে এমন একটা কাজ করে গেছি যে কাজটা আসলে তাদের লাইফের জন্য অর্থবহ ছিল। এই ছিল আমার একটা কাহিনী আর কি, গল্প। আপনাকে মানে অশেষ অশেষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে একটা মানুষ যে মানে ভিক্ষে করে সেখান থেকে নিয়ে এসে কোরআনের হাফেজ বানানো, দেন হচ্ছে সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়া, এটা আসলে আপনাকে গর্ব করার মতো, মানে আসলে গর্ব করতেই হয় আপনাকে নিয়ে। সো আসলে আপনারা শুনতে পেয়েছেন এবং আসলে পিছনে পুরো গল্পটা শুনলে আরো বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব, এবং এই অল্প বয়সে যিনি এত দায়িত্ব নিয়ে 2টা মেয়েকে যে ভিক্ষা করতো, পথে থাকতো, যেটাকে পথ শিশু বলা হয়, সেখান থেকে মাদ্রাসায় ভর্তি করানো, পড়াশোনা করানো, কোরআনের হাফেজ বানানো, এবং সেই সাথে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে আসা, বড় করা, এবং তারা ভবিষ্যতে আরো ভালো করবে। এরকম যদি সমাজে আরো অনেক মানুষ থাকে, কারণ অনেকের আরো হয়তো সামর্থ্য আছে যে মানুষের পাশে দাঁড়ানোর, হয়তো এই সমাজ অনেক পরিবর্তন হয়ে যাবে। তো কোনো একদিন কোনো এক এপিসোডে হয়তো যদি বেঁচে থাকি, সেই যে 2জন যারা হাফেজ হয়েছেন এবং যে 2জন সাকসেসফুল পিপল যে গল্প বলছে, হয়তো আমাদের সায়র ভাই সহ এবং তাদের সহ আমরা একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো ততদিন পর্যন্ত বিধান টক্সের সাথেই থাকুন, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। বিধান টক্সের সাথেই থাকুন, নতুন কিছু পেতে থাকুন।